চলো আজকে 6 ফেব্রুয়ারি 2026 আজকে ইন্টারভিউয়ে কী কোশ্চেন অ্যারাইজ করেছে এবং কী কোশ্চেন ধরেছে ফার্স্ট হাফে এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি এবং সেকেন্ড হাফ এখনও চলছে, শুরু হয়নি। তো সেকেন্ড হাফ কোশ্চেনগুলো আমি কালকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যাদের কাছ থেকে সেকেন্ড হাফেরগুলো জানতে পারবো। 29, 30, 31 2 তারিখ ছিল, 3-4 বন্ধ ছিল, 5 অর্থাৎ 5টা ভিডিও করা হয়েছে। 5টা ভিডিও তোমরা দেখে নেবে, গতকালকেরটা নিয়ে 5টা ভিডিও, আজকে 6 নাম্বার ভিডিও হচ্ছে ইন্টারভিউ ভিডিও। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি এই রকম ইন্টারভিউ রিলেটেড মেমোরি বেসড কোশ্চেন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং ভবিষ্যতেও এই রিক্রুটমেন্ট রিলেটেড যে কোনো আপডেট এবং পরবর্তী গ্রেড 2 এবং আরও নার্সিংয়ের আপকামিং ভিডিও রিলেটেড আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য এই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের আগে খুব তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে আজকের কোশ্চেনগুলো একটু জাস্ট অ্যানালাইসিস করে দিই। দেখো, কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে ধরেছিল এবং সাথে তার এক্সাম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা জানি যেগুলো হচ্ছে কমিউনিকেবল মানে কি, কমিউনিকেট করছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কমিউনিকেট করতে পারে। এই রকম ডিজিজ কোনগুলো হতে পারে, যেমন তোমাদের যদি উদাহরণ দিয়ে বলতে বলে তাহলে সেই ক্ষেত্রে টিউবারকিউলোসিস, মিজেলস, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এগুলো সব কিছু কিন্তু কমিউনিকেবল ডিজিজ। মানে 7 কিলার ডিজিজগুলো তোমরা সব বলে দেবে। টিউবারকিউলোসিস, ঠিক আছে, HIV, হেপাটাইটিস বি, এগুলো সব কিন্তু কমিউনিকেবল ডিজিজ। এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কোনগুলো আমরা জানি, দ্যাট ইজ হাইপারটেনশন, এইডস, ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি, ব্লাইন্ডনেস, এগুলো সব কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়বে। এবারে অ্যাজ এ মেজর পার্ট, যেটা আগের দিন 12 সার্ভিস প্যাকেজ তোমাদের বলছিলাম, সেখানে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের জন্য ইনিশিয়েটিভ এবং নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের জন্য ইনিশিয়েটিভ, তার সাথে ম্যাটার্নাল, নিওনেটাল, অ্যাডোলেসেন্ট, জেরিয়াট্রিক, ওরাল হেলথ কেয়ার, ঠিক আছে, সব কিছুই আসবে। এমার্জেন্সি কেয়ার, ডেন্টাল কেয়ার, সব কিছু কিন্তু 12 প্যাকেজেসের আন্ডারে আসবে। আচ্ছা, এরপরে দেখো ধরেছিল নজোকোমিয়াল ইনফেকশন নিয়ে। নজোকোমিয়াল ইনফেকশন বলতে কি বোঝায়, তুমি যাই কিছু জিজ্ঞেস করুক না কেন প্রথমে তার ডিফাইন করে দেবে এবং এর অ্যানাদার নেম যদি কিছু থাকে তাহলে সেটা বলে দেবে। যেমন এটার অ্যানাদার নাম কি, HAIS, অর্থাৎ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস, বা আরও একটা বলা হয় HCAI, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন। ঠিক আছে, তো এটা ডেফিনিশন বলবে কতক্ষণ হসপিটাল অ্যাডমিশন হওয়ার কতক্ষণের মধ্যে ঘটে এবং সেটা হচ্ছে প্রিভেনশন কী করে করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্রস ইনফেকশন, হাউ টু প্রিভেন্ট। প্রথম কথা, ক্রস ইনফেকশন কাকে বলে এটা তোমাকে জেনে রাখতে হবে। ক্রস ইনফেকশন এটাও কিন্তু ক্রস মানে একের জনার থেকে আরেকজনের কাছ থেকে ক্রস করছে। এবার সেটা কোন কোন পার্সন হতে পারে হেলথ কেয়ার পার্সনের মধ্যে হেলথ কেয়ার পার্সন মানে যারা হচ্ছে হেলথ ফ্যাসিলিটিতে যুক্ত রয়েছে, যেমন নার্সের মধ্যে নার্সের ছড়াতে পারে, ডক্টর থেকে ডক্টরের ছড়াতে পারে, নার্স থেকে ডক্টর, ডক্টর থেকে পেশেন্ট, নার্স থেকে পেশেন্ট, ঠিক আছে, সব ধরনের মানুষদের থেকেই ছড়াতে পারে, দ্যাট ইজ ক্রস ইনফেকশন। এরপরে হচ্ছে দেখো, একটা HIV পেশেন্ট আসলে তার ক্ষেত্রে আমরা কিভাবে প্রিকশনস মেনটেন করে কেয়ার দেব। অবশ্যই আমাদের কেয়ারের মধ্যে এমন কিছু জানা মানে বলা নেই যে HIV পেশেন্ট আসলে HIV পেশেন্টকে রিফিউজ করে আমরা তাকে সরিয়ে নিয়ে তাকে কেয়ার দেব না বা তাকে রিফিউজ করে দেব, এরকম কিন্তু কোথাও গাইডলাইন্স নেই। তো HIV পেশেন্ট আসলে প্রিকশনস মেনে দিতে হবে। অবশ্যই ডাবল গ্লাভস পরতে হবে তোমাকে, মানে PPE একদম ফুল PPE পরতে হবে, ডাবল গ্লাভস তার সাথে প্রিকশনস নিয়ে পরতে হবে এবং যতটা সম্ভব HIV পেশেন্টকে অ্যানাদার যে পেশেন্ট তার সাথে আলাদা করে একটা সেপারেট রুম করে দিতে হবে। তারপরে তার জন্য তার যে তোমার বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো জেনারেট হবে সমস্ত কিছু কিন্তু যেইগুলো আমাদের হসপিটাল ওয়েস্ট রয়েছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেল যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেখানে ডিসকার্ড করি সেখানে ডিসকার্ড না করে এদের জন্য একটা ইয়োলো যে ব্যাকেট মানে ইয়োলো যে ব্যাগ থাকে, ঠিক আছে, সেখানে আলাদা করে সমস্ত কিছু ডিসকার্ড করে সেখানে HIV পেশেন্টদের ইউজ করা ওয়েস্ট
এরকম একটা লেবেলিং করে দিতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু ম্যানেজমেন্ট বলতে পারো। আচ্ছা, ওটি স্টেরিলাইজেশন বলতে মেনলি এখানে ফিউমিগেশনটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। ফিউমিগেশন কোথায় কোথায় করা হয়, ওটি ছাড়া আর কোথায় করা হয়ে থাকে, দ্যাট ইজ এইচডিইউতে, ঠিক আছে, আইসিইউতে, যেখানে যেখানে ইনফেকশন প্রিকশনস, ইনফেকশন প্রিভেনশন বা ইনফেকশন কন্ট্রোল ম্যানেজমেন্ট খুব ভালো করে করা দরকার, সেখানে কিন্তু আমরা ফিউমিগেশন অ্যাপ্লাই করব। এবার ফিউমিগেশনের ক্ষেত্রে 4টে স্টেজ হয়ে থাকে। প্রথমে একটা প্রিপারেশন, প্রিকশনস, ফিউমিগেশন এবং নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন কোন সলিউশন দিয়ে করে, ফিউমিগেশনে কোন সলিউশন ইউজ করা হয়, সব কিছু কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো ফিভার পেশেন্টের কী কী টেস্ট করবে, এগুলো হচ্ছে পাতি কোশ্চেন, জেনারেল কোশ্চেন, সবাই পারবে আশা করি। ফিভার ম্যানেজমেন্ট তুমি কি করে করবে, একটা হচ্ছে হোম বেসড বলে দেবে, যদি এরকমভাবে ধরে একটা হোম বেসড বলবে এবং একটা হচ্ছে হসপিটাল বেসড বলবে, ঠিক আছে। হোম বেসড, ওপিডি বেসড, হসপিটাল বেসড, এরকম করে আলাদা আলাদা, মানে আইপিডি ওপিডি করে একরকম বেসড করে বলবে এবং হোম বেসড একরকম করে বলবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো হাইপোগ্লাইসিমিয়া কোশ্চেন আছে। হাইপোগ্লাইসিমিয়ার সাইন অ্যান্ড সিমটম, আশা করি এগুলো জানো। হাইপোগ্লাইসিমিয়া কত, সুগার লেভেল জেনে রাখবে। হাইপোগ্লাইসিমিয়া কত নেমে গেলে বলবো, এবং সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া কখন বলবো। এবং সাইন সিমটমের ক্ষেত্রে আমরা জানি যেমন রেস্টলেসনেস, ফেন্টিং, সোয়েটিং, প্যালপিটেশন, ঠিক আছে, হেডেক, ট্রেমর, এগুলো কিন্তু হাইপোগ্লাইসিমিয়ার সাইন সিমটমের মধ্যে আসবে। এবার হাইপোগ্লাইসিমিয়া হলে ম্যানেজমেন্ট, তোমার ইমিডিয়েট ম্যানেজমেন্ট তুমি কি করবে, মানে এটা হচ্ছে তুমি একটা হচ্ছে পেশেন্ট কনসিয়াস পেশেন্ট হিসেবে বলবে, একটা হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট হিসেবে বলবে। আমরা জানি আনকনসিয়াস পেশেন্ট হলে পেশেন্টকে বাই মাউথ কিছু দেওয়া যাবে না, দ্যাট ইজ এর মেন ম্যানেজমেন্ট হসপিটালাইজেশন। ডি মানে ডেক্সট্রোজ সলিউশন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আইভি লাইন পেটেন্সি করে চালাতে হবে। এরপর দেখো ওয়ার্ড রিলেটেড কোশ্চেন, মানে যেই ওয়ার্ডে করেছো কাজ, সামথিং ধরো কেউ আইসিইউতে, এবার সেটা বললে এমন নয় প্রায়োরিটাইজ করছে না, আইসিইউতে প্রায়োরিটি দিচ্ছে। কেউ যদি ভাবছো জেনারেল মেডিসিন ওয়ার্ড নিয়ে করেছো, মেডিসিন ওয়ার্ড বলবে সেটা রিলেটেড। কেউ যদি হেলথ সেন্টারে করে থাকো, হেলথ সেন্টার রিলেটেড কোশ্চেন, এগুলো কিন্তু তোমরা আশা করতে পারো, ঠিক আছে। এরপর দেখো নেফ্রোটিক সিনড্রোম নিয়ে কোশ্চেন করেছিল। নেফ্রোটিক সিনড্রোম আগে বলে দেবে কাকে বলে, কি কারণে নেফ্রোটিক সিনড্রোম হয়। নেফ্রোটিক সিনড্রোমের যে 4টে সাইনগুলো দেখা যায়, দ্যাট ইজ প্রোটিনিউরিয়া, ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে গেলে তাহলে কী হবে, ব্লাডে প্রোটিন কমে যাবে, হাইপো অ্যালবুমিনেমিয়া, লিপিড বেড়ে যাবে, হাইপার লিপিডেমিয়া, ঠিক আছে। আর হচ্ছে তোমার হাইপার টেনশন থাকতে পারে। এগুলো হচ্ছে তোমার নেফ্রোটিক সিনড্রোমের মেন ফিচার্স। এছাড়া মাদারকে কি হেলথ এডুকেশন দেবে, বাচ্চার নেফ্রোটিক সিনড্রোম হলে মাদারের হেলথ এডুকেশন কি রিগার্ডিং দেবে, সেগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। আইসিটিসির ফুল ফর্ম কি, ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। আচ্ছা, পিপিটিসিটি এখানে বলে দিই, পিপিটিসিটি ওর ফুল ফর্মও পড়ে নেবে, ঠিক আছে। দেখো কটা ডেলিভারি করেছো, এরকম কোশ্চেন কিন্তু রোজ দিনই হামেশাই পাওয়া যাচ্ছে, যেহেতু মেয়েদের কোশ্চেন চলছে, হামেশাই কোশ্চেন আসছে কটা ডেলিভারি করেছো। এবার এমন নয় যে ছেলেরা ডেলিভারি করেনি বা ছেলেরা ডেলিভারি করতে পারবে না, এরকম নয়, ঠিক আছে। তো এরকম এক্সপেক্টেড করে যেও না যে ছেলেদের লেবার নিয়ে কিছু ধরবে না বা ডেলিভারি নিয়ে কিছু ধরবে না, এরকম এক্সপেক্টেড করে যেও না। আচ্ছা, পেরিনিয়াল ল্যাসারেশন প্রিভেনশনের জন্য তুমি কি স্টেপ নেবে। তারপর আরএমসির ফুল ফর্ম কি, আরএমসি দ্যাট ইজ রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, ঠিক আছে। অর্থাৎ আমাকে এদিক থেকে সতর্কতা রাখতে হবে যে যে কোনো পেশেন্টই আসলে আমাকে তাকে তাদের রেস, তাদের রিলিজিয়ন, এগুলো বিবেচনা না করে কেয়ার দেওয়া। তো আরএমসির ক্ষেত্রেও তাই, যে কোনো মাদার আসলে তার রেস, তার রিলিজিয়ন, তার হচ্ছে কাস্ট, এ সমস্ত কোনো ডিসক্রিমিনেশন না মেনে আমরা তাকে কেয়ার দেব, তাকে অ্যাজ এ হিউম্যান বিন অ্যাকসেপ্ট করবো অ্যাট ফার্স্ট, তারপরে তার কাছ থেকে হিস্ট্রি নেব, তার ডিগনিটি মেনটেন করব, তার প্রাইভেসি মেনটেন করব, ঠিক আছে। তারপরে পেশেন্ট না অ্যাজিউম করে তাকে মাদার হিসেবে অ্যাজিউম করব, এগুলো হচ্ছে রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ারের মধ্যে পড়বে সব। RH নেগেটিভ মাদারকে আফটার ডেলিভারি কি কেয়ার দিতে হবে। দেখো কেয়ার বলতে তোমার এখানে নেগেটিভ মাদার যদি হয় তাহলে প্রথম কথা প্লাসেন্টা এক্সামিনেশন ভালো করে তার প্লাসেন্টা চেক করে নিতে হবে, কোনো কটিলিডন কোনো লোবস থেকে গেছে কিনা, কারণ ব্লিডিং হলে নেগেটিভ মায়েদের ক্ষেত্রে কিন্তু খুব কম চান্স নেগেটিভ ব্লাড পাওয়া যায়। এছাড়া
বেবির সেক্স কি, মানে বেবি গার্ল হোক বয় হোক তার ক্ষেত্রে ব্লাড গ্রুপ, মানে বেবির ব্লাড রিপোর্ট পাঠাতে হবে ইমিডিয়েটলি যে পজিটিভ এসছে কিনা। যেমন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে তোমরা একটা কন্ডিশন জানো, সেই রকম হলে হচ্ছে তোমার যে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে, অ্যান্টি ডি ইঞ্জেকশন সেটাও কিন্তু দিতে হতে পারে। তো এইগুলো হচ্ছে মাদারের স্পেশাল কেয়ার। তাছাড়া যা কেয়ার পায় সেগুলো কিন্তু সমস্ত কিছু পাবেই। রিভার্স, এবার দেখো এরকম একটা কন্ডিশন, খুব ভালো কোয়েশ্চেন করেছে। ধরো তুমি যেখান থেকেই যাও না কেন, তোমার কোনো পিএইচসিতে পোস্টিং রয়েছে বা কোনো হেলথ সেন্টার, পিএইচসিতে ডেলিভারি হয়, ঠিক আছে, সাব সেন্টারে না হোক পিএইচসি থেকে ডেলিভারি শুরু হয়ে যায় নর্মাল লেবার। তো সেখানে কোনো ডেলিভারি মাদারকে দেখছো তার ডেলিভারি হচ্ছে, কিন্তু মানে ডেলিভারি পিরিয়ডে খুব হেভি ব্লিডিং হচ্ছে, বা তার কিছুক্ষণ আগে থেকে হেভি ব্লিডিং হচ্ছে, বা হচ্ছে প্রিটার্ম বেবি তুমি দেখতে পেলে, তার ম্যানেজমেন্ট হিসেবে তাকে একটা হসপিটালে পাঠাতে হবে, ঠিক আছে, মানে রেফারেল হিসেবে ধরো ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিভিশনাল হসপিটালে, যেখানে ভালো কেয়ার রয়েছে, মানে সেটিংস রয়েছে ইউনিটগুলোর, সেখানে তোমাকে পাঠাতে হবে। তো বলেছে ধরো একটা নদী পেরিয়ে যেতে হবে, সেখানে নদী আছে, নদী পেরিয়ে যেতে হবে। তো সেখানে নদী পড়বে, তো অ্যাজ এ নার্স তোমাকে কী কী ম্যানেজমেন্ট করতে হবে। প্রথম কথা, নার্স হিসেবে তোমার যে মাদারকে প্রথমে মানে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া যাবে না। নিশ্চয় নদী আছে মানে সেখানে ব্রিজ আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একটা অ্যাম্বুলেন্স বা কোনো কার বা কোনো কিছু তোমাকে হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে, যাতে তুমি সেফলি মাদারকে সেই হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিতে পারো, যাতে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ হয়, এবং বাচ্চা মা দুজনেই একটা সুস্থ বাচ্চা ডেলিভারি করতে পারে, এবং মায়ের হেলথটাও ঠিকঠাক থাকে। তো এইটুকু হিসেবে কিন্তু তোমার নার্স হিসেবে কর্তব্য। তাছাড়া যদি যেতে যেতে ডেলিভারি হয়ে যায় দেখছো, তারপরে তো তোমার যেগুলো অ্যাজ এ নর্মাল ডেলিভারি তুমি জানো, তো ওখানে অক্সিটোসিন, মানে ডেলিভারি বাচ্চাটা বেরিয়ে যাওয়া পর্যন্ত তোমাকে ঠিকঠাকভাবে যতটা পারছো গার্ড দিয়ে রাখতে হবে, বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে ভালো করে। কট বেরিয়ে গেলে আগে, মানে বাচ্চা বেরিয়ে গেলে দেখে নিতে হবে গলায় কট জড়িয়ে আছে কি না। তারপর ওখানে তো কট ক্লাম করার বা কিছু পাবে না, যতটা সম্ভব বাচ্চাকে সেফলিভাবে ওরকমভাবে নিয়ে যেতে হবে। তারপরে যতটা সম্ভব হসপিটালে পৌঁছে গিয়ে তোমার ম্যানেজমেন্ট যা যা করার সেগুলো, অক্সিটোসিন দেওয়া, বাচ্চাকে ভিটামিনকে দেওয়া, কট ক্ল্যাম্প করে কট কাটা এগুলো সব করবে। তো এরকম একটা কিন্তু সেই মুহূর্তে তুমি কি তাকে উপস্থাপনা করছো, কি বলছো, সেগুলো কিন্তু ওরা দেখতে চায়। আচ্ছা, একজন মাদার ফার্স্ট স্টেজে আছে, তুমি কি করে বুঝবে? এগুলো হচ্ছে বলার কিছু নেই, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজে ডিউরেশন কোন স্টেজে কী হচ্ছে সেগুলো তুমি ক্যারেক্টারিস্টিক্স বলেই দেখেই বলতে পারবে। টাইম টেবিল অফ লেবার, অর্থাৎ এখানে ওই যে স্টেজগুলো, কোন স্টেজ, প্রাইমারিদের ক্ষেত্রে কত, মাল্টিদের ক্ষেত্রে কত, এগুলো বলতে হবে। ইমিউনাইজেশন থেকে তো কোশ্চেন ধরছেই। ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ নিউবর্ন, এটা আগে একদিন বলে দিয়েছিলাম, আশা করি। বার্থ ডোজগুলো ধরছে। শোল্ডার ডিস্টোসিয়া কি, এখানে ডেফিনিশন ধরেছিল, এবং শোল্ডার ডিস্টোসিয়া হলে ম্যানেজমেন্ট কি করবে, ঠিক আছে, ম্যানেজমেন্ট কি করবে শোল্ডার ডিস্টোসিয়া হলে। আচ্ছা, পজিটিভ অর্গানিজম অফ লেপ্রোসি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এবং লেপ্রোসি কিসের মাধ্যমে ছড়ায়, দ্যাট ইজ স্যান্ড ফ্লাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কমিউনিটি ডে, মানে কমিউনিটি ডে বলতে ওকে ধরা হয়েছিল যে অ্যান্টি লেপ্রোসি ডে, ক্যান্সার ডে, এবং এনভায়রনমেন্টে কবে যায়। প্রেগনেন্সিতে কোন অ্যানিমিয়া হয়, এবং আয়রন কত দেওয়া হয় ডিউরিং প্রেগনেন্সি। তো আয়রন বলতে এখানে তোমাকে আইএফএ ট্যাবলেটের কথা বলতে হবে। এখানে আইএফএ যে ট্যাবলেট, সেখানে আয়রন ফেরাস সালফেট ফর্মে থাকে, মালায়নের ক্ষেত্রে ফেরাস ফিউমারেট ফর্মে থাকে। এখানে 60 mg এলিমেন্টাল আয়রন ফর্মে দেওয়া হয়, এবং 180 দিন টোটাল 360 দিন সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করে আপ টু 6 মান্থ অফ ডেলিভারি পোস্টপার্টাম দেওয়া হয়। এবার যদি 11 গ্রামের নিচে থাকে হিমোগ্লোবিন, তাহলে ডেলি একটা করে, যদি 7 গ্রামের নিচে থাকে হিমোগ্লোবিন, ডেলি 2 করে ট্যাবলেট খেতে বলতে হবে, এবং আয়রন আর ক্যালসিয়ামের মধ্যে মিনিমাম 2 আওয়ার ডিস্টেন্স মেনটেন করে খেতে বলতে হবে। আফটার বার্থ কী কী অ্যাসেসমেন্ট করব, ঠিক আছে, মানে নিওনেটাল অ্যাসেসমেন্ট বা নিওনেটাল এক্সামিনেশন, তোমার পয়েন্টগুলো বলে দিতে হবে। যা রিফ্লেক্স চেক করবে, কোনো কনজেনিটাল অ্যানোম্যালিস আছে কিনা চেক করবে, আপগার্ড স্কোর চেক করবে, এগুলো সব বলতে হবে। ভিটামিন কে এর মোড অফ অ্যাকশন কী, কেন দেওয়া হয়, আয়রন কোথায় অ্যাবজর্ব হয়, ঠিক আছে, আর অ্যানিমিয়াতে কী কী সাইন সিমটম দেখা যাবে মায়ের, অর্থাৎ প্রেগনেন্সিতে যে অ্যানিমিয়াটা হয় দ্যাট ইজ কি অ্যানিমিয়া, দ্যাট ইজ হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হতে পারে, ঠিক
ঠিক আছে। আর মেনলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কী সাইন সিমটম মায়ের থাকতে পারে? 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন ইজিলি বলতে পারবে সবাই আশা করি, যে 2 বিফোর 3 অ্যাফটার বলে দেবে। চিকেন পক্সের ইনকিউবেশন পিরিয়ড, চিকেন পক্সের পজিটিভ অর্গানিজমের নাম কি হয়ে থাকে? দ্যাট ইজ ভিজেড, ভ্যারিসেলা জোস্টার, ঠিক আছে, ভ্যারিসেলা জোস্টার। এবং ইনকিউবেশন পিরিয়ড 14 ডেজ পর্যন্ত, 14 to 16 ডেজ হয়ে থাকে। আর মিজেলসের ক্ষেত্রে কত দিনে? 14 ডেজ, আর এটা 14 to 16 ডেজ। হ্যান্ড ড্রাপ প্রসিডিওর আর হ্যান্ড হাইজিন প্রসিডিওর, ব্লিচিং সলিউশন প্রিপারেশন, ভালো করে পাউডার থেকে এবং সলিউশন থেকে পড়ে নেবে ফর্মুলাগুলো। স্ট্রেস, এইটা একটা মেন্টাল হেলথের কোশ্চেন পেয়েছি এতদিনে, মানে এতদিনে বলতে এর আগেও ধরেছে, এমন ধরেনি তা নয়, সেগুলো শেয়ার করেছি। আর আজকে দেখো এটা স্ট্রেসের ডেফিনিশন ধরেছিল, স্ট্রেস ম্যানেজমেন্ট কী করে করবে, এন্ডেমিক ডেফিনিশন এবং ডিজিজ, এন্ডেমিক ডিজিজের এক্সাম্পল, এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক এবং হচ্ছে এপিডেমিক ভালো করে পড়বে। ইনফ্যান্ট ইমিউনাইজেশন কী কী পাবে, লেবার ট্রে, লেবার ট্রেতে কী কী রাখবে। আর দেখো এপিজিওটমি ট্রে, তাহলে আজকেও কিন্তু ট্রে সেট আপগুলো ভালো করে ধরেছে। লেবার ট্রেতে তুমি কী কী রাখতে পারো? নর্মাল ডেলিভারির একটা ট্রে, বেবির জন্য আলাদা করে কখনো ট্রে সাজানো থাকে, কখনো লেবার ট্রেতেই নিয়ে নেয়। এপিজিওটমি একটা ট্রে হবে এবং আইইউসিডি ট্রে হবে। আচ্ছা, এপি টাইপস, এপিজিওটমি টাইপস, যে 4টে টাইপসের হয়ে থাকে, 4টে টাইপস বলে কাদের ক্ষেত্রে, মানে কাদের এপি দেব এবং কীভাবে এপিজিওটমি দেওয়া হয়, এপিজিওটমির যে সিজারটা ব্যবহার করে তাকে কি বলে, এপিজিওটমি কেন দেওয়া হয়, এপিজিওটমি কখন দেব, এপিজিওটমি কি এমনি দেওয়া হয় নাকি কোনো ইনজেক্ট করে দেওয়া হয়, এগুলো কিন্তু সমস্ত কিছু কোশ্চেন করা হয়েছিল। তো এগুলো মেয়েদের হিসেবে বা মানে ফিমেল ক্যান্ডিডেট হিসেবে এই কোশ্চেনগুলো এক্সপেক্ট করাই যায়, কিন্তু মেলদের ধরবে না এমন কিন্তু কোনো কথা নেই। তো আজকে এই 40 কোশ্চেনই আমি জট ডাউন করতে পেরেছি। আজকে সেকেন্ড হাফের কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে কালকে ডিসকাস করে দেবো। ততক্ষণে এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং সামনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা ভালো করে ইন্টারভিউ দাও এবং অলরেডি একটা ভালো জায়গায় পৌঁছে যাও, টার্গেটটাকেও এটাই বলবো।